আসসালামু আলাইকুম। গত ১-২ সপ্তাহ ধরে একটা কথা খুব বেশি, বিশেষ করে একটি ফেসবুক পোস্টের জন্য বলা যায় যে সমন্বয়কদের মধ্য থেকে আমরা জানি যে প্রধান ২ জন যে এখন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট দিয়েছিলেন যে শুধুমাত্র একটি ভোট দেওয়ার জন্য এই গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়নি। কিংবা নির্বাচনের জন্য একটিমাত্র নির্বাচন দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় বক্তব্যে বলছেন যে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। তারা আরও বিভিন্ন ধরনের কথা বলেছেন, যেমন একটা কথা বলেছেন যে এক দল থেকে আরেক দলের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য এই গণঅভ্যুত্থান হয়নি, নতুন বন্দোবস্ত সংস্কার, তো সব কিছুই ঠিক আছে। আমরা নিজেরাও বুঝতে পারি যে শুধু একটা ভোট দেয়া, যদি আমরা বলি শুধুমাত্র একটি ভোট দেওয়ার জন্য এই গণঅভ্যুত্থান যদি অনুষ্ঠিত হতো, তারা বলছেন যে তাহলে গত 16 বছর কেন হয়নি, কিংবা রাজনৈতিক দলের নেতারা কেন 16 বছরে কিছু করতে পারেননি। তো এটা নিয়ে কিন্তু এই ডিবেটগুলো কিন্তু বড় বড় বিশ্লেষকেরা এটা নিয়ে কথা বলেছেন, অনেক কিছুই বলেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে আমি নিজে যতটুকু বুঝতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, যে খুব ক্ষুদ্র আকারে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা। আজকে যেমন আবার বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম, শুধু নির্বাচন দেয়াই এই সরকারের কাজ নয়। তিনি ভিতরে বলেছেন যে এটা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয় যে শুধুমাত্র নির্বাচন নেবেন। তো একটা জিনিস আমরা এই বিভেদটা দেখতে পাচ্ছি যে ঐক্যটা নষ্ট হয়ে গেছে। তারা সরাসরি যে কথাটা আসছে সেটা বিএনপিকে উদ্দেশ্য করে এটা বোঝা যায়, কারণ বিএনপি আবার বারবার নির্বাচন চাচ্ছেন। তো বিএনপি বারবার যত বেশি নির্বাচন চাইবেন তত ওনাদের তরফ থেকে এই কথাগুলোই আসছে যে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য কিংবা নির্বাচন দেওয়ার জন্য এই গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়নি। এটা সত্যি কথাই। ভোট হলো না হলো এটা নিয়ে আমরা আমাদের মতো সাধারণ জনগণ কিন্তু এই যে 4টা নির্বাচন, তার মধ্যে 3টি যে ডামি নির্বাচন হয়েছে, এটা নিয়ে সত্যিকার অর্থেই সাধারণ মানুষ অত বেশি বদার করে না, এটা বোঝা যায়। কারণ রাজনৈতিক দল যখন 5 লাখ 10 লাখ মানুষ এক হয়ে বিএনপি যখন সমাবেশ করার চেষ্টা করেছে, সেটা আওয়ামী লীগ করতে দেয়নি। তো সবকিছু মিলিয়ে ভোট নিয়ে কারো মাথা ব্যথা নাই, এটা আমরা বুঝতে পারি। কিন্তু একটা কথার জন্য আমি একটু আলোচনাটা করতে চাচ্ছিলাম, যে এই যে একটা ভোট, শুধুমাত্র একটি ভোট দেওয়ার জন্য আমরা গত 3 টার্ম ধরে আমরা কোনো নির্বাচনে কিন্তু ভোট দিতে যাইনি, যাওয়ার দরকারই মনে করিনি। প্রতিটা মানুষকেই দেখেছি যে নির্বাচনের দিন বাসায় বসে একটা দিন ছুটি পেয়ে বাসায় কাটিয়ে দিয়েছেন। কিন্তু ভিতরে যে ক্ষোভটা গত 16 বছরে সবার জন্মেছে, এই ক্ষোভ জন্মানো ছাড়া কি এই গণ অভ্যুত্থানটা হওয়া সম্ভব ছিল? আমি শাহেদ আলম ভাই অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে গত 16 বছরের পুঞ্জীভূত একটু একটু ক্ষোভ থেকেই কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছে। আমি অনেক সময় লক্ষ্য করি যে সমন্বয়কদের মধ্যে কিংবা ছাত্রদের মধ্যে তাদের এই গণ অভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার নিজেদের মনে করার যে প্রবণতা, বা সরাসরি তারা সেটা করে, আমি এখন পর্যন্ত সবাইকে বলি যে এটাতে আমি দোষের কিছু দেখি না। তারা সামনে না থাকলে এটা সম্ভব ছিল না। তাদেরকে আমি এখনো ন্যাশনাল হিরোই মনে করি। কিন্তু সত্যি বলতে যেটা পিছনটা যদি আমরা লক্ষ্য করি, সব জায়গায় একদম প্রতিটা সভা সমাবেশে কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, রাশেদ খান এরা সরাসরি বলছেন যে 18 তারিখের পরে 18ই জুলাই পর্যন্ত যখন ছাত্ররা শুধু সামনে ছিলেন, তারপর কিন্তু তাদেরকে পিটিয়ে তাদেরকে গুলি করে অনেকটাই আন্দোলন কিন্তু নস্যাৎ করে দিয়েছিলেন শেখ হাসিনা। এরপরে এই 18 তারিখ থেকে নুরুল হক নূর ফোনে সমস্ত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং করেন। এই যে ব্যাপারগুলো ওনারা ওপেনে বলছেন, ওনাদের সেই শক্ত ভিত আছে বলে ওনারা ওপেনে বলছেন যে ওনারা এরপর সম্পূর্ণভাবে রাজনৈতিক দলদেরকে এখানে জড়িয়ে ফেলেছেন। যেখানে উনি এটা পর্যন্ত রাশেদ খান একটি অনুষ্ঠানে বলেছেন যে উনি সালাউদ্দিন আহমেদ, বিএনপির সালাউদ্দিন আহমেদের মাধ্যমে তারেক রহমানের সাথে যোগাযোগ করে বিএনপিকে পুরোপুরি মাঠে নামিয়েছেন, এবং বিএনপির লাখ লাখ মানুষ মাঠে নেমেছে। সব দলের মানুষ যখন নেমেছেন, গণ অভ্যুত্থানটা তখন হয়েছে। সামনে থেকে তারা স্টেক হোল্ডার, ছাত্ররা, ছাত্রদের কষ্ট, কোনো কিছুকে ছোট করা আমাদের কারো কখনোই উচিত হবে না। কিন্তু পিছনে গিয়ে এই অভ্যুত্থানটা একটা সময় যখন সত্যিকারের রূপ ধারণ করলো, শেখ হাসিনা নেমে যেতে বাধ্য হলো, আমরা জানি যে 5 তারিখে পর্যন্ত একটা পর্যন্ত সবার মধ্যে একটা দুশ্চিন্তা, কেউ কিন্তু 100 ভাগ 100 ভাগ নিশ্চিত ছিলেন না যে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে। আমরা যখন টিভিতে দেখতে পেলাম লাখ লাখ মানুষ উত্তরা থেকে চলে আসছে
গণভবনের দিকে, তখন মানুষ সাহস পেলেন। এখন বলতে হয় যে আপনারা হয়তো শহীদ মিনারে দাঁড়িয়ে থাকতেন, আপনারা হয়তো অনেক কিছুই করতেন, শাহবাগে থাকতেন, কিন্তু এই লাখ লাখ মানুষকে একত্রিত করা সবকিছু যদি রাজনৈতিক দল না করতেন, যাত্রাবাড়িতে যে প্রতিরোধটা গড়ে তুলেছে, উত্তরাতে যে প্রতিরোধটা গড়ে তুলেছে, এটা বারবার কিন্তু গণ অধিকার পরিষদ থেকে সরাসরি বলা হয়। বিএনপি বা অন্য দলগুলো কিন্তু এভাবে বলেন না, কিন্তু ওনারা বারবারই বলেন যে এই রাজনৈতিক দলগুলো যদি পিছন থেকে শক্ত হয়ে না দাঁড়াতেন, আপনারা নামাতে পারতেন না। তাই প্রত্যেকের নিজস্ব একটা আদর্শ থাকে। এতদিন ধরে রাজনীতি করছে, এতদিন ধরে মার খাচ্ছে দলগুলো, বিএনপি বলেন, জামাত বলেন, আরো যেসব দল, তো তারা এখন দেশের জন্য যদি কিছু করতে চায় তাহলে অবশ্যই ক্ষমতায় যেতে চাইবেন। কিন্তু খুব আশ্চর্যভাবে তিনজন সমন্বয়কের মধ্যে এই ক্ষমতাটা চলে গিয়েছেন, এবং কিছুটা আমি লক্ষ্য করি যে এই তিনজনের মধ্যে এই দেশ এবং এই দেশ সংস্কারের সমস্ত চিন্তা, আর সাথে হচ্ছে সমন্বয়ক যারা বাইরে আছেন, সার্জিস আলম যারা ক্ষমতায় নেই, কিংবা হাসনাত আবদুল্লাহ, তাদের মধ্যেও একটা জিনিস আমি লক্ষ্য করি যে তারা যেন ভাবটা এরকম যে এই দেশটা, এই দেশের সংস্কার কিংবা এই দেশ কিভাবে চলবে, সম্পূর্ণ চিন্তা শুধু তাদের। একটা ব্যাপার চিন্তা করতে হবে, এই 18 থেকে 20 কোটি জনগণের মধ্যে সবাইকে একত্রিত করে একটা দেশ চালানোর জন্য যে শক্তিটা দরকার, অন্য দলের বিভিন্ন দলগুলো যারা এই অভ্যুত্থানের পিছনে ছিলেন, তাদের সবাইকে একত্রিত করেই তো আসলে দেশটা চালাতে হবে। আপনি শুধু একটা সংস্কার করে দিলেন আর বাংলাদেশের সমস্ত মানুষ সেই অনুযায়ী চলতে থাকলো, এটা আসলে হয়ে উঠবে না। রাশেদ খান একটা কথা বলেছিলেন, কথাটা না আমার দিক থেকে আমি বলি যে ঠিকই বলেছেন গণ অধিকার পরিষদের রাশেদ খান, যে সংস্কারটা কি তাদের এখন বাপদাদার সম্পত্তি হয়ে গেছে? অনেকটা কিন্তু সেরকম লক্ষ্য করি যে এই যে 4-5 জন, এরাই বারবার সংস্কারের কথা এমন ভাবে বলছেন, তারা দেশ চালাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু সংস্কারের যে একটা অন্যতম প্রধান অংশ নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া, এটাই আমি আজকে একটু বলতে চাই। এই যে আমরা গত 16 বছরে শেখ হাসিনাকে যত অপকর্ম করতে দেখেছি, একটাবার চিন্তা করুন তো, সব কিছুর একদম 70% অংশ হচ্ছে শুধুমাত্র একটা নির্বাচন যেন সুষ্ঠুভাবে করতে না হয়, মানুষ যেন সুন্দরভাবে ভোট দিতে না পারে সেজন্য। একবার চিন্তা করুন, যদি বিরোধী দলকে দমন পীড়ন না করা হতো তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে হতো। তাই তিনি বিরোধী দলকে দমন পীড়ন করেছেন, বিরোধী দলকে তাদের পার্টি অফিসে যেতে দেয়নি, তাদেরকে দিনের পর দিন জেলে রেখেছেন, তাদেরকে গুম করেছেন, তাদেরকে প্রয়োজনে খুন করেছেন, তাদেরকে ফাঁসি দেয়া, এই যে জামাতের বিভিন্ন নেতাদের ফাঁসি দেয়া, এই সব কিছু কি বিরোধী রাজনৈতিক শক্তিটা যেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই একটা কারণেই তারা শুধু গৃহপালিত জাতীয় পার্টি রেখে বাকি সব দলকে যে নির্যাতনগুলো করেছেন, কেন? যেন একটি সুষ্ঠু নির্বাচন দিতে না হয়। এরপরে তারা কি করেছেন, সমস্ত প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন, সমস্ত যত সরকারি বাহিনীগুলো আছে তাদেরকে তারা দুর্নীতি করার জন্য বলেছেন, ঘুষ খাওয়ার জন্য বলেছেন, যা ইচ্ছা তাই করতে পারো, কারণ আমার রাতের ভোট লাগবে, আমাকে পরবর্তী নির্বাচনে জয়লাভ করতে হবে, একটা সুষ্ঠু নির্বাচন এখানে হবে না, সুতরাং তোমরা তোমাদের মতো নিজেদের মতো যত টাকা পারো কামিয়ে নাও। এই যে দুঃশাসনটা, এই যে দুর্নীতিগুলো, কেন? একটা ভোট যাতে সুষ্ঠুভাবে না করতে হয়, একটা ভোট সুষ্ঠুভাবে যাতে না করতে হয়, সেই জন্য যেভাবে বিভিন্ন ধরনের দুর্নীতিগুলো করেছে, সব চোখ বন্ধ করে এই সরকার কিন্তু সহ্য করেছেন। গুম করতে হয়েছে তাকে, খুন করতে হয়েছে তাকে, বিভিন্ন জায়গায় মানুষ জড়ো হলেই তাদেরকে সরিয়ে দিতে হয়েছে, কেন? যেন একটা সুষ্ঠু ভোট করতে না হয়। তো এই সুষ্ঠু ভোটের জন্য শেখ হাসিনার যত ধরনের আমরা যে ফ্যাসিবাদী চরিত্রগুলো বলি, যে কাজগুলো তার করার কথা করেছে, সবগুলোই কিন্তু মানুষের উপর, বিশেষ করে নির্যাতনের ব্যাপারটা, সবকিছু একটা সুষ্ঠু ভোট যেন না হয় এই জন্য। আর বাকি 30% তার যে দুর্নীতি, সেটা আমি বলবো টাকা পাচার, অন্যান্য অর্থনৈতিক যত দুর্নীতি, সব 30%। আর 70% হচ্ছে শুধুমাত্র একটা সুষ্ঠু ভোট যেন করতে না হয়, একটি সুষ্ঠু নির্বাচন যেন করতে না হয় এই জন্য। আর সেই ভোট কিংবা নির্বাচনকে এত ছোট করে দেখার আসলে সুযোগ নেই। খুব সুন্দরভাবে আপনারা বলছেন শুধুমাত্র একটা ভোট দেওয়ার জন্য আমরা গণ অভ্যুত্থান করিনি কিংবা মানুষ রাস্তায় নেমে আসেনি। বিশ্বাস করুন, একটা ভোট দেওয়ার জন্যই মানুষ রাস্তায় নেমে এসেছে।
সব কিছু পিছন দিয়ে যে এত এত ঘটনা দেখতে পাচ্ছেন, প্রত্যেকের খারাপ লাগা, প্রত্যেকের রাগ, এই যে শেখ হাসিনার তুচ্ছ তাচ্ছিল্য, এই যে শেখ হাসিনার দানব হয়ে ওঠা, এই যে শেখ হাসিনা নিজেকে আর অপ্রতিরোধ্য, আমি কোনো দিন মৃত্যুর আগ পর্যন্ত আর ক্ষমতা থেকে নামবো না, এই যে তার অহংকার, এই যে তার অহমিকা, এই সব কিছু হয়েছে আর সুষ্ঠু একটা ভোট করতে হবে না বলে। সে জানে আমাকে আর কোনোদিন সুষ্ঠু ভোট করতে হবে না, মানুষ এসে তার মতামত জ্ঞাপন করতে পারবেন না, এ কারণেই কিন্তু করতে হয়েছে। তো এই জন্য একটা ভোটকে আপনি এত ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ভোটটা আমার জন্য একটি 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 করে যখন লাখ লাখ ভোট পড়বে এক একটা জায়গাতে, আর সবচেয়ে বড় কথা এই জন্য সুষ্ঠু নির্বাচন কিন্তু হতে হবে, অর্থাৎ সমস্ত দলকে অংশগ্রহণ করতে দিতে হবে, আমার কাছে যাতে অনেক চয়েস থাকে। সুতরাং সব দলকে সুন্দরভাবে যেমন অংশগ্রহণ করতে দিতে হবে, তেমনি সুষ্ঠু একটি নির্বাচন এভাবেই সবাইকে ভোট দিতে যেতে যে উদ্বুদ্ধ করা, অনেক যখন অপশন থাকবে এমনিতেই সবাই ভোট দিতে চাইবে, আমার চয়েসের লোকটা যেন আসে, আমি যেন এই দেশের একজন সংসদ সদস্য নির্বাচনে আমি যেন ভূমিকা রাখতে পারি, এই চেষ্টাটা এইটা যখন আমরা চোখের সামনে দেখতে পাবো, তখন একটা ভোট, একটা নির্বাচন অনেক বড় কিছু হয়ে যাবে। সুতরাং সুষ্ঠু একটি নির্বাচন কিভাবে দেশের উপর প্রভাব ফেলে আমরা সবাই বুঝতে পারি, কিন্তু যখন একটা শব্দের মধ্যে চলে আসে যে একটি ভোট দেওয়ার জন্য এই গণ অভ্যুত্থান হয়নি, কিন্তু বিশ্বাস করুন পিছনের সব কিছু এই ভোট দেওয়ার জন্যই। ভোটটা যেন সুষ্ঠু না হয়, ভোট বা নির্বাচনে যেন কেউ যেতে না পারে, এই জন্য হেন অপকর্ম নেই যা এই শেখ হাসিনা এবং তার বাহিনীগুলো করেনি। আর একবার চিন্তা করুন, যখন 5 বছরের জন্য একটি সরকার ক্ষমতায় আসে, আসার সাথে সাথে হয়তো সে খুব নিজেকে বড় কিছু ভাবতে পারে, সর্বোচ্চ 2 বছর সে হয়তো দুর্নীতি করবে, প্রচুর টাকা কামাবে, সে হয়তো মানুষের উপর নির্যাতন করবে, নিপীড়ন করবে, এভাবে 2 বছর বা সর্বোচ্চ 3 বছর করবে। 3 বছর পরে তার মাথায় কিন্তু হঠাৎ চিন্তা চলে আসবে যে আর মাত্র 2 বছর আছে, নির্বাচন হবে, তারপর আমাকে চলে যেতে হবে এই পথ থেকে, আবার আমাকে এই নির্যাতনের আমাকে পড়তে হতে পারে, জনগণ আমাকে ভোট না দিতে পারে। সুতরাং 2 বছর, আমি সর্বোচ্চ বলবো 3 বছর হয়তো সে খারাপ কাজ করবে, তারপরে তাকে চিন্তা করতে হবে পরবর্তী ভোটের কথা, পরবর্তী নির্বাচনের কথা। তখন সে আবার কি করবে, একটু হলেও ভালো কাজ করার চেষ্টা করবে, 1 বছর ভালো কাজ করবে, তারপরের 1 বছর সে আরো ভালো কাজ করার জন্য নির্বাচনী প্রচারণায় নামবে। তো শেষ পর্যন্ত আমরা কি দেখতে পাই যে 5 বছরের এই পিরিয়ডটা ঠিক রেখে ঠিক আরেকটি সুষ্ঠু নির্বাচন যদি হয়, জনগণ কিন্তু তখন বলবে যে উনি অনেক নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, ওনাকে আমরা ভোট দিব না, অন্য কাউকে দিব। আর যদি কেউ শুরু থেকেই মনে করে যে আমাকে মাত্র 5 বছরের জন্য আনা হয়েছে, সুতরাং আমাকে ভালোভাবে কাজ করতে হবে, সে যদি বিন্দুমাত্র ভালো কাজ করে থাকে, পরবর্তী নির্বাচনে সে আবার নির্বাচিত হবে। আমেরিকায় পরপর 2 টার্ম অনেকেই হয়, ইন্ডিয়াতেও অনেকবারই হয়েছে। সুতরাং এই যে একটি সুষ্ঠু নির্বাচন 5 বছর পর পর হওয়া, একটি ভোট দিতে পারা, একজন জনগণ একটি ভোট ঠিকঠাক মতো দিতে পারা, যে কত বড় গুরুত্বপূর্ণ একটি গণতান্ত্রিক দেশের জন্য, যেহেতু আমরা গণতন্ত্রের চর্চা করতে চাই, যেহেতু আমরা মুখে মুখে সারাক্ষণ গণতন্ত্রের কথাই বলছি, সেখানে একটি ভোট পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থাকে ঠিক রাখার জন্য এবং একটি দল যাতে দানব হয়ে উঠতে না পারে, এজন্য এই একটি ভোট, একটি নির্বাচন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটাকে বারবার আমি লক্ষ্য করছি যে সমন্বয়কদের ভেতর থেকে কিংবা যারা ইতোমধ্যে এই ছাত্রদের মধ্য থেকে ক্ষমতায় আছেন, যারা এখন মনে করছেন যে আমরা যেটা বলবো সেটাই, এই যে একটা অহংকার মানুষের মধ্যে না চলেই আসে। এই যে কি সুন্দরভাবে নাহিদ ইসলাম বললেন, শুধু নির্বাচন দেয় এই সরকারের কাজ নয়, অবশ্যই অন্য কাজ আছে, অন্য কাজ তো অবশ্যই থাকবে, কারণ শেখ হাসিনা যেহেতু এটাকে ভণ্ডুল করে গেছেন, কিন্তু নির্বাচনটা প্রধান কাজ, কারণ এই নির্বাচন হচ্ছে না বলে আমাদের দেশটার এত খারাপ অবস্থা। শেখ হাসিনা এভাবে দানব হয়ে উঠতে পেরেছে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হচ্ছে না বলে। এই কথাটা মাথা থেকে পুরোপুরি চলে গেলে কিন্তু হবে না। সুতরাং ক্ষমতায় আজকে আছেন যারা, আমি শুধু এটাই বলবো যে আজকে ক্ষমতায় আছেন, খুব বেশি দিন তো থাকতে পারবেন না, তাই না? আপনারাও তো পরবর্তীতে সাধারণ একজন নাগরিক কিংবা রাজনৈতিক কোনো নেতা হবেন, তাই না? আপনাদের হয়তো সবাই আমরা চিনি, কিন্তু আজ হোক কাল হোক ক্ষমতাটা কিন্তু থাকবে না। সুতরাং সুষ্ঠু একটি নির্বাচন করা এবং দেশের যত রাজনৈতিক দল আছে
তারা খারাপ কিছু করলে তো বলার জন্য আমরা আছি, আপনি আছেন, আপনি বলুন। যখনই কেউ কিছু ভুল করছে কিংবা যখনই কেউ কিছু খারাপ করছে তখন সেটার জন্য আওয়াজ তুলুন। কিন্তু ঢালাওভাবে নিয়মিত শুধু বিরোধী দল, মানে এই মুহূর্তে যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের চাওয়াকে পিছনে ফেলে আপনারা দিনের পর দিন ক্ষমতায় থাকতে চাইবেন, এটা, এবং ভোটকে আপনারা, ভোট এবং নির্বাচনকে আপনারা কোনো আমলেই নেবেন না, এরকম কথাবার্তা বারবার বলবেন, সেটা খুব বেশি ভালো হবে না। এতে কি হবে, সব রাজনৈতিক দল একটা সময় হয়তো ক্ষেপে যেতে পারে, হয়তো আন্দোলন শুরু করে দিতে পারে, যেটা ডক্টর ইউনূসের জন্য, ওনার মতো একজন পৃথিবী বরেণ্য মানুষের জন্য খুব খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। তাই আমার কাছে মনে হয় ক্ষমতাটা পাওয়ার সাথে সাথেই না মানুষের কথাগুলো একটু অন্যরকম হয়ে যায়, যেটা আমি এই মানুষগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। তারা শুধুমাত্র একজন ছাত্র ছিল, তারা আমাদের সামনে থেকে কাজ করেছেন, আমরা তাদেরকে মনে প্রাণে তখনও সাপোর্ট করেছি, এখনো করি। কিন্তু আমি বলবো যে নির্বাচন ভোট নিয়ে আপনারা যে খুব ছোট করে কথা বলছেন, এটাকে খুব তাড়াতাড়ি বদলানো দরকার। আর এটা করে রাজনৈতিক দলের মধ্যে যে একটা ক্ষিপ্ত একটা মানসিকতা তুলে আনছেন, এটা খুব বেশি কাজের হবে না। কারণ যত যাই বলি না কেন, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য কিংবা এই বাংলাদেশটাকে চালানোর জন্য যে রাজনৈতিক দল খুব জরুরি, এটা তো বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতেই বোঝা যায়। তারা কি খুব ভালো দেশ চালাতে পারছেন না। সুতরাং রাজনৈতিক দল লাগবেই, এবং সেটা আওয়ামী লীগ ব্যতীত। এটা মাথায় রেখে চললে বাকি সব রাজনৈতিক দলগুলো এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যেন কোনোভাবেই আওয়ামী লীগ আবার মাঝখানে ঢুকে না যেতে পারে।